আমাদের সামনে এখন যে অঙ্কটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় তাহলে বলবো যে আসলে এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরির পরীক্ষা দেয় জব প্রিপারেশনের জন্য তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এইটা অ্যাকচুয়ালি এমসিকিউ তে বেশি আসে, আবার মাঝে মধ্যে কখনো কখনো অনেকেই শিক্ষার্থী জানার আগ্রহ থেকে, শেখার আগ্রহ থেকে অনেক সময় বলে স্যার এটাকে আমরা একটু সৃজনশীলের জন্য স্যার 4 মার্কসের জন্য আসলে কিভাবে অঙ্কটা সলভ করব। 4 মার্কসের জন্য বোর্ডে যে আসেনি তা কিন্তু না, এসেছে। তো আমরা অ্যাকচুয়ালি শর্টকাটও শিখবো, আবার বড় নিয়মটাও শিখবো। সেজন্য আমরা যেটা করব, বড় নিয়মটা আমরা আগে শিখে নিই যে এটাকে কি করে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তার আগে বলি এটাকে আবৃত ভগ্নাংশ বলা হয়। আবৃত ভগ্নাংশ এটা অসীম কিন্তু আবৃত। তাহলে যেমন কত 5.2345457 পৌনঃপুনিক। একটা জিনিস বলে নেওয়া ভালো যে দুটো, এই দুই পাশে দুটো, দেখো দুই পাশে কিন্তু দেখতে পাচ্ছ যে দুই পাশে কিন্তু দুইটা দুইটা পৌনঃপুনিক আছে, তার মানে মাঝখানটার উপরও পৌনঃপুনিক আছে, তাই না? তো এটাকে আমরা অঙ্কটা কিভাবে সলভ করতে হবে সেটা সম্পূর্ণ সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। যে ধরি ধরি x is equal to 5.23। এখন আবৃত অংশটুকু কোনটা বলো তো? 457 457 457 457, এই যে 457 457 457 ডট 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 চলতেই থাকবে, তাই না? এই যে এটাকে আমরা ইকুয়েশন 1 ধরে নিলাম। হ্যাঁ, এইটা এই জিনিসটা তোমার মাথায় রাখবা যে অ্যাকচুয়ালি এই টাইপস এর ম্যাথ গুলো সলভ করতে হলে ইকুয়েশন 1 কে আমরা 2বার গুণ করব। কয়বার গুণ করব? 2বার গুণ করব। তাহলে স্যার কত কত দিয়ে গুণ করতে হবে স্যার আমরা কিভাবে বুঝবো? আমি একদম বিস্তারিত খুব সুন্দর করে করে দিচ্ছি। সেটা হলো আমরা প্রথমে 1 নম্বর সমীকরণকে আমি লিখে দিচ্ছি যে 1 নম্বর সমীকরণকে গুণ করব কত দ্বারা? গুণ করব হচ্ছে 1 লক্ষ দ্বারা গুণ করব। 1 2 3 4 5। আমি তার আগে বলে দিচ্ছি আবারও যে 1 নম্বর সমীকরণকে আমরা 2বার গুণ করব। এটা স্যার কোন কোন সংখ্যা দিয়ে গুণ করবো কিভাবে বুঝবো দেখি আমরা। তা হলো একটু ভালো করে দেখো, আমি খুব সুন্দর করে বলবো তোমাদেরকে যে এখানে দেখো পয়েন্টের পরে মোট অঙ্ক সংখ্যা আছে কয়টা? হ্যাঁ, পয়েন্টের পরে মোট অঙ্ক আছে হচ্ছে 1 2 3 4 5। হ্যাঁ, এর বিস্তারিত ব্যাখ্যাটাও আমি কিছুক্ষণ পরে দেব ইনশাল্লাহ। তো যেহেতু পয়েন্টের পরে দেখতে পাচ্ছ 5টা অঙ্ক আছে, যেহেতু 5টা শূন্য হবে, 1 2 3 4 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই যে 5টা শূন্য হলো। ওকে, 5টা শূন্য হলো। তাহলে গুণ করে আমি 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে, তাহলে এখানে যখন আমি 1 লক্ষ দিয়ে গুণ করব তাহলে কি হবে বলতো? এখানে 1 লক্ষ x ইজ ইকুয়াল টু, আর যখন এইটাকে যখন আমি 1 লক্ষ দিয়ে গুণ করব তখন হবে 5 1 2 3 4 5। হ্যাঁ, 5 2 3 4 5 7 পয়েন্ট। 1 লক্ষ দিয়ে যখন আমি গুণ করব তখন অ্যাকচুয়ালি এই পয়েন্টটা চলে আসবে কোথায় জানো? এই পয়েন্টটা চলে আসলো 1 2 3 4 5, এই যে এই 7-এর উপরে চলে আসে। হ্যাঁ, আশা করি বুঝেছো। তারপরে কত থাকে বলতো? থাকে হচ্ছে তোমার 4 5 7 4 5 7 ডট 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 সারা জীবন চলতে থাকবে, তাই না? আচ্ছা, এইটা মনে করো ইকুয়েশন 2। ইকুয়েশন এটা কত বলতো? 2। ওকে, এখন আমরা আবার 1 নম্বর সমীকরণকে এগেইন গুণ করব কত দিয়ে জানো? এবার গুণ করব হলো 100 দ্বারা। কত দ্বারা বলতো? 100 দ্বারা। স্যার এবার কিভাবে গুণ করব আমরা একটু বুঝিয়ে দেন যে স্যার অ্যাকচুয়ালি এবার স্যার 100 দিয়ে গুণ করলেন কেন? তা হলো এবার চিন্তা করবে এইভাবে যে পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক কয়টা আছে। আমি আবারও বলছি, এবার চিন্তা করবো পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক কয়টা আছে? 2টা। এই জন্য 1-এর পরে 2টো শূন্য। এই যে 1-এর পরে, এই যে এখানে 1-এর পরে 2টো শূন্য। আমি প্রথমেই তোমাদেরকে বলে নিয়েছি
যে 1 নম্বর সমীকরণকে আমরা 2 বার গুণ করব 2 রকম সংখ্যা দ্বারা। এটা প্রথমবার কি ধরনের সংখ্যা দ্বারা গুণ করব সেটা আমি বলেছিলাম। প্রথমবার দেখতে হবে যে ইন টোটালি পয়েন্টের পরে 1 2 3 4 5, ঠিক আছে, এই 5টা অঙ্ক আছে বলে দেখো এখানে একের পরে 1 2 3 4 5টা কিন্তু আমরা শূন্য দিয়ে গুণ করেছি, অর্থাৎ একের পরে 5টা শূন্য দিলে সেটা 1 লক্ষ হয়ে যায়। তাহলে আমরা প্রথম কি করলাম, 1 নম্বর সমীকরণটাকে প্রথমে আমরা 1 লক্ষ দিয়ে গুণ করলাম, এগেইন আবার 1 নম্বর সমীকরণটা 100 দিয়ে গুণ করলাম। সেকেন্ড বার তোমাকে যেটা ভাবতে হবে সেটা হলো যে স্যার কেন স্যার 100 দিয়ে গুণ করবো, সেটা দ্বিতীয়বার তোমাকে মাথার মধ্যে নিতে হবে যে এইভাবে ভাবতে হবে তোমাকে যে পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক কয়টা আছে, 2টা, এই জন্য আমাকে দুটো শূন্য, একের পর দুটো শূন্য দিয়ে গুণ করছি। এখন 1 নম্বর সমীকরণকে যদি এখানে গুণ করি আমরা, এখানে যদি গুণ করা হয় তাহলে 100 দিয়ে গুণ করলে অবশ্যই এখানে 100টা x হবে, অর্থাৎ 100x ইজ ইকুয়াল টু, আর যখন 100 দিয়ে গুণ করবো তখন এই পয়েন্টটা চলে আসবে কোথায়, 3 এর পরে চলে আসবে, তখন হবে 5 2 3, 5 2 3, 0.457 4 5 7 4 5 7 4 5 7 ডট 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 ডট, এটা 3 নম্বর সমীকরণ। হ্যাঁ, এখন আমি 2 থেকে 3 বিয়োগ করব, অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে কি করব বলতো, 3 বিয়োগ করব, 3 বিয়োগ করি। হ্যাঁ, এই যে বিয়োগ করি, এখন বিয়োগ করলে কি হবে দেখো, এই যে 1 লক্ষটা x দেখতে পাচ্ছ, যে 1 লক্ষটা x থেকে তোমাকে 100টা x বিয়োগ করতে হবে, এই যে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি হবে দেখো, বিয়োগ করলে হবে কত বলতো, এইটা হবে, তাই না, এইটা হবে, অর্থাৎ 99,900টা x হবে। আর এখান থেকে আমরা যখন বিয়োগ করব তার আগে বলে নেওয়া ভালো যে পয়েন্টের পরের অংশ, এই যে দেখতে পাচ্ছ যে এই পয়েন্টের পরের অংশটা কিন্তু সেম, তাহলে কিন্তু দেখো আমাদের এই অংশটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, এই অংশটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে বিয়োগ করলে। এখন আমাকে বিয়োগ করতে হবে কত বলতো, বিয়োগ করতে হবে হচ্ছে এখানে 5,23,457 থেকে 523 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয় বলতো, 522,934। এখন জাস্ট এটা এই যে এই অংশটা গুণ অবস্থায় আছে, নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল বলতো, যে x ইজ ইকুয়াল টু 522,934 বাই 99900। এই যে দেখো আমি অ্যাকচুয়ালি কি করলাম, একটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলাম, একটা পৌনঃপুনিককে আমি কি করলাম, একটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলাম। যারা অ্যাকচুয়ালি তোমরা অঙ্কটা বুঝতে যাচ্ছ আরো ক্লিন ভাবে, তোমাদের এখানে দেখো 522,934 কে তুমি যদি 99900 দিয়ে ভাগ দাও, তাহলে নিশ্চিত দেখবা ভাগ দিলে 5.23457457457457 আসবে। হ্যাঁ, আচ্ছা আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখবো অবশ্যই একটু ভালো করে। তা হলো এই যে এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি আগের অঙ্কটাই হুবহু, মানে একদমই বলতে গেলে সেম অঙ্ক। তাহলে তোমাকে জানতে হবে, এটা তোমাকে নিজেরাই করতে হবে। হ্যাঁ, এটা আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরাই করবে। তবে এটাকে শর্টকাটে কিভাবে করা যেতে পারে, অর্থাৎ এমসিকিউতে আসলে কিভাবে করতে পারে, কিভাবে পারো, তা হলো এমসিকিউতে বলতে গেলে কি, যখন এমসিকিউ আসবে তখন কিন্তু তুমি নর্মালি, আমি জানি তুমি ক্যালকুলেটর ইউজ করবে, আমি এটা জানি, কিন্তু যখন 2 মার্কসের জন্য আসবে তখন তো তোমাকে ওই আগের উদাহরণ 5-এর মতো তখন ডিটেলসে করা লাগবে না। তুমি চাইলে তখন 2 মার্কসের জন্য আসলে যেটা করতে পারো সেটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। তা হলো প্রথমত কি করতে হবে, টোটাল সংখ্যাটা লিখতে হবে, আমার কথাটা বুঝতে হবে, টোটাল সংখ্যাটা লিখতে হবে, টোটাল সংখ্যাটা লিখতে হবে, পয়েন্ট এবং পৌনঃপুনিক বাদ চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে পয়েন্ট এবং পৌনঃপুনিক বাদ দিয়ে চিন্তা করলে কত হবে, 4 5 2 3 4 6 বিয়োগ, কোন অংশটা বিয়োগ যাবে জানো, এবার হচ্ছে পৌনঃপুনিক যুক্ত পয়েন্টটা বাদে কল্পনা করো, আর পৌনঃপুনিক যুক্ত অঙ্কগুলো বাদ দিলে দেখো তো, পয়েন্ট এবং পৌনঃপুনিক যুক্ত অঙ্কগুলো বাদ দিলে কত হয় দেখো তো, 452 থাকে, কত থাকে বলতো, অর্থাৎ 4 5 2 থাকে। ঠিক আছে, এবার চিন্তা করতে হবে এইভাবে যে তোমাকে ভাবতে হবে যে আসলে কয়টা নিচে 9 হবে, কিন্তু নিচে 9 কয়টা 9 হবে,
এটা টোটালি ডিপেন্ডস করবে যে তুমি কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে। এখানে 3টা অঙ্কের উপর, তাহলে 999। এবার 9 পরে সবসময় শূন্য বসে। স্যার এইটা কয়টা শূন্য বসবে এটা আবার ডিপেন্ডস করে কার উপরে। তখন দেখতে হবে যে এখানে পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক আছে একটা, তাহলে একটা শূন্য দিয়ে দেবো। এখান থেকে এটা বিয়োগ করলে তোমরা প্রাপ্ত উত্তরটা পেয়ে যাবে খুব সুন্দর করে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যেটা আছে সেটা আমি আবারও বলছি, যেমন এটাকে বলেছে কি যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। হ্যাঁ, আমি শুধু একটু বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা নিজেরা করে নিবা। এইটা যদি তুমি আমাকে বলো স্যার এটা শর্টকাট টেকনিক কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু এটা ডিটেলস নিয়ম আমি কিন্তু সেটা উদাহরণ পাশে কিন্তু আমি করে দিয়েছি। জাস্ট ওই নিয়ম অনুযায়ী ওই কথাগুলো তোমরা যদি ভালো করে শোনো তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এটা আমরা দেখবো। প্রথমে কি করবো, টোটাল সংখ্যাটা লিখতে হবে। টোটাল সংখ্যাটা কত আছে বলো তো? টোটাল সংখ্যাটা প্রথমে এভাবে চিন্তা করবে যে এই পয়েন্ট এবং পৌনঃপুনিক বাদে কল্পনা করো টোটাল সংখ্যাটা। পয়েন্ট এবং আমি আবারও বলছি, তুমি প্রথমত চিন্তা করবে এই টোটাল সংখ্যাটা কিন্তু পয়েন্ট এবং পৌনঃপুনিক বাদে। তাহলে কত হবে? 3 2 5 6 7 মাইনাস। এবার চিন্তা করবে তুমি কিভাবে, যে এবার চিন্তা করবে পয়েন্ট এবং পৌনঃপুনিক যুক্ত অঙ্ক বাদ দাও। এর আগে কিন্তু পৌনঃপুনিক বাদ দিয়েছিলাম। দেখো প্রথমবার কিন্তু পৌনঃপুনিক বাদ দিয়েছিলাম, কিন্তু এবার বাদ যাবে কোন অংশটা? পয়েন্ট বাদ যাবে আর পৌনঃপুনিক যুক্ত অঙ্কগুলো বাদ যাবে। আবারও বলছি, পয়েন্ট বাদ যাবে আর পৌনঃপুনিক যুক্ত অঙ্কগুলো বাদ যাবে। তাহলে বাদ গেলে এখানে কত থাকে? শুধুমাত্র 32 থাকে। এই যে এবার আসো নিচে 9 হয়, নিচে 9 হবেই হবে। স্যার নিচে কয়টা 9 হবে? এটা টোটালি ডিপেন্ডস করবে যে তুমি দেখবা যে কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। 3টা অঙ্কের উপরে, তাহলে 3টা 9 হবে। কয়টা 9 হবে বলতো? 3টা 9 হবে। এরপরে দেখতে হয় যে পয়েন্টের পরে কোনো পৌনঃপুনিকহীন অঙ্ক আছে কিনা। আমি আবারও বলছি, পয়েন্টের পরে কোনো পৌনঃপুনিকহীন অঙ্ক আছে কিনা। এখানে পয়েন্টের পরে কোনো পৌনঃপুনিকহীন অঙ্ক নেই বলে 9 পরে কোনো শূন্য বসবে না। হাতে ক্যালকুলেটর থাকলে জাস্ট এখান থেকে বিয়োগ করলে তোমার কাঙ্ক্ষিত উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা, যোগের ব্যাপারটা খুবই দারুণ। যোগটা খুবই, এটা ক্যালকুলেটরে তুমি করতে পারো। ক্যালকুলেটরে বলতে যে অনেকে মনে করে স্যার ক্যালকুলেটরে মনে হয় পৌনঃপুনিক আনতে হয়, আসলে ঠিক না। ক্যালকুলেটরে 3.89 মানে হচ্ছে 3.89 লিখলে অনেক কিছু হয়ে যায়। আমি এখন যোগ শেখাবো। যোগটা শিখতে হলে মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে। প্রথমত আমাদের সদৃশ করতে হয়। হ্যাঁ, পৌনঃপুনিকের যোগের ক্ষেত্রে আমাদের সদৃশ করতে হয়। অনেক স্টুডেন্ট বলে স্যার সদৃশটা কি? অ্যাকচুয়ালি সদৃশ বলতে আমি একটু বাংলা বলি, যে এখানে অ্যাকচুয়ালি এই তিনটা সংখ্যার যোগফল চেয়েছে। এখানে যেমন পয়েন্টের পরে কিন্তু দেখো, এখানে কিন্তু পয়েন্টের পরে কিন্তু দুটো অঙ্ক আছে, এখানে পয়েন্টের পরে কিন্তু 3টা অঙ্ক আছে, এখানে কিন্তু পয়েন্টের পরে কিন্তু দেখো 5টা অঙ্ক আছে, তাই না? তাহলে কিন্তু যোগ করতে গেলে আমাদের রীতিমতো একটা মানে হ্যারাসমেন্টের শিকার হতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সদৃশ করতে হবে। তার মানে পয়েন্টের পরে যোগ এবং বিয়োগের সেম নিয়ম, পয়েন্টের পরে আমাদের অঙ্ক সংখ্যা নির্দিষ্ট করতে হবে, সমান করতে হবে। প্রতিটা সংখ্যায় পয়েন্টের পরে অঙ্কগুলো সমান রাখা, এটাকে সদৃশকরণ বলা হয়। তো সেক্ষেত্রে যোগের খুব সুবিধা হবে আমাদের। এই সদৃশকরণ কটা কিভাবে করতে হয় দেখো। প্রথমে লসাগু নির্ণয় করতে হয়। স্যার এগুলোর মধ্যে লসাগু? হ্যাঁ, লসাগু নির্ণয় করতে হবে। কিভাবে? প্রথমে কয়টা অঙ্কের উপরে দেখো তো, কয়টা অঙ্কের উপরে তোমার পৌনঃপুনিক আছে? 2টা। তারপরে কয়টা অঙ্কের উপরে? 2টা। তারপরে কয়টা অঙ্কের উপরে? 3টা। এবার এদের লসাগু নির্ণয় করলে 2 1 1, তাহলে সাগু কত হলো বলতো? 6। স্যার এই লসাগু 6, স্যার এইটা আমাদের কোথায় কাজে দেবে? অবশ্যই কাজে দেবে। হ্যাঁ, অবশ্যই কাজে দেবে, সেটা আমি খুব সুন্দর করে বলবো। আমি দুটো অঙ্ক সলভ করব। হ্যাঁ, অ্যাকচুয়ালি সদৃশকরণ করার ক্ষেত্রে লসাগুটা কিভাবে পেলাম আমি আবারও বলছি আর একবার। প্রথমে 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, সেই 2। দ্বিতীয় সংখ্যাটাতে দেখো 2টো অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, সেখানেও 2।
তৃতীয় অঙ্কটা দেখো, তৃতীয় সংখ্যাটার উপর দেখো 3টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, এটা সেই 3, লসাগু করলে 6 হয়। স্যার 6টা কোথায় কাজে লাগবে? এর মধ্যে আমাদের একটা বস নাম্বার খুঁজতে হবে, অর্থাৎ একটা সংখ্যা খুঁজতে হবে যেই সংখ্যাটাকে বাকি দুটো সংখ্যা অনুকরণ করবে, যেই সংখ্যাটাকে বাকি দুটো সংখ্যা অনুকরণ করবে। স্যার সেই সংখ্যাটা স্যার কিভাবে খুঁজে বের করব, সেটা প্রথম কাজ। আমাদের প্রথম কাজটা কি আমি বলি। প্রথমত দেখতে হবে কোন সংখ্যাটার মধ্যে পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক বেশি। স্যার আর একবার প্লিজ, অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি, কোন সংখ্যাটাতে পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক বেশি, মানে পৌনঃপুনিক নাই কোথায় বেশি। দেখো তো এখানে পৌনঃপুনিকহীন অঙ্ক নেই, এখানে আছে একটা, এখানে কয়টা আছে? 2টা। এই যে তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে পৌনঃপুনিকহীন অঙ্ক বেশি, তাহলে আমরা এখন এই সংখ্যাটাকে সবার প্রথমে লিখবো। কিভাবে লিখবো দেখো, লিখবো হচ্ছে এভাবে যে 5.89, এরপরে আবৃত অংশটা আমরা দেখি। এরপরে যে আবৃত অংশটা আছে হচ্ছে 798, এখানে খুব ইম্পর্টেন্ট, খুব দারুণ, খুবই দারুণ। এই লসাগুর কাজটা বা ব্যবহারটা কোথায় এবার এখানে দেখো। হ্যাঁ, লসাগুর ব্যবহারটা কোথায়, এখানে দেখো অনাবৃত অংশ কিন্তু 89, কিন্তু আবৃত অংশটা কত? 789, সরি 798, 798, 798, 798, 798 ইত্যাদি। কিন্তু এই 798 এইখান থেকে দেখো আমি 6 ঘর গেলাম। কয় ঘর গেলাম দেখো তো? 6 ঘর গেলাম। কেন 6 ঘর গেলাম? আমি তো চাইলে আরো যেতে পারতাম, 798, 79। এই যে লসাগু ছিল 6, এই লসাগুটা 6 ছিল না, এই কারণে, এই জন্যই আমি এরপর আর নেব না। কিন্তু বাকি যে সংখ্যাগুলো আছে একে অনুসরণ করবে। যেমন এবার দ্বিতীয় সংখ্যাটা কত বলতো? 2.71, 1টা অনাবৃত অংশ, এই যে 1। এবার 78, কিন্তু 78 তুমি চলে যাও, 7 8 7 8 7 8 7 8, তোমার লিখতে মন চাইলেও তুমি আর লিখতে পারবে না। কেন পারবে না? তুমি খবরদার এই সংখ্যাটাকে যেন ক্রস করবে না। আমি আবারও বলছি, এই সংখ্যাটাকে যেন ক্রস করবে না। এটাকে তুমি সবগুলো অঙ্ক সংখ্যাকে এটাকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, উপরটা যেমন কত? 3 পয়েন্ট কত বলতো? 89, 89, 89, 89। আমার মন চাইলেও যেতে পারবো না। সদৃশকরণের নিয়মিত এটা, যে আমি নিচের সংখ্যাটাকে আমি ফলো করতেছি, তাই না? এবার দেখো 1 2 3 4 5 6, ওই যে লসাগু 6 বলে কি হলো, 6 অঙ্ক পর্যন্ত প্রত্যেকটার পৌনঃপুনিক দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এইগুলোর উপর কিন্তু পৌনঃপুনিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু আছে, তাই না? কিন্তু লেখা হয় না, অ্যাকচুয়ালি কিন্তু আছে। এবার দেখো সিম্পল যোগ, আমার এই যে এটাকে সদৃশকরণ বলা হয়, সদৃশকরণ কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ, এবার সিম্পল যোগ, আমি একটু যোগে কাছে আছি, তোমরা একটু হেল্প করে নিও প্লিজ। 9 আর 7 কত হয়? 9 আর 7 16, 16 আর 8 কত হয়? 24-এর 4, হাতে পড়ে 2, তাই না? 2, তাহলে কত হলো দেখো? 8 আর 2 10, 18, 18, 18 আর 9 কত হয় বলো তো? 18 9 8, 18 27-এর 7, হাতে পড়ে কত? 2, তাই না? দেখো এবার 2, তাহলে কত হলো? 7 দুগুণে 14 আর 2 কত হলো? 16, 16 আর 9 কত হলো? 25-এর 5, হাতে পড়ে কত? 2, 3 8টা 24 আর 2 কত হয়? 26-এর 6, 26-এর 6, হাতে পড়ে কত? 2, তাহলে 9 দুগুণে 18, 2 20 আর 7 কত হলো? 27-এর 7, হাতে পড়ে কত? 2, 2, তাহলে দেখো এবার 8 16 আর 2 কত হলো? অর্থাৎ 2 10, 18 আর 18 8 7 হলো 25-এর 5, হাতে পড়ে 2, এখানে 2টা লিখে রাখলাম। 2টা লিখে রাখলাম। আবার দেখো ওই হাতে পড়ে ওইটা কিন্তু সেম যোগই, সিম্পল যোগ। দেখো এবার কি হলো, ওই হাতে 2 থাকে, তাহলে 18 আর 2 কত হলো? 20 আর 7 27-এর 7, হাতে পড়ে কত? আবার 2, আবার দেখো 8 8 16, 16 আর 2 18 আর 1 19-এর 9, হাতে পড়ে কত? 1, তাহলে 3 আর 1 4 আর 2 6 আর 5 কত হলো? 11। দেখো সিম্পল যোগ। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, দেখো একটা জায়গায়, সেটা হলো
যে টোটাল এগুলো কিন্তু পৌনঃপুনিকের একটা কলাম। দেখো এটা কিন্তু একটা কলাম, এটা একটা কলাম, তারা সবগুলো কিন্তু পৌনঃপুনিকের একটা কলাম। আমার কথাটা হচ্ছে যে স্যার আপনি প্রত্যেকবার যোগ করেছেন, প্রত্যেকবার হাতে ছিল, প্রত্যেকবার যোগ করেছেন, প্রত্যেকবার হাতে ছিল স্যার, কোনোবার স্যার আপনি নোট করেননি। কিন্তু স্যার পৌনঃপুনিকের সর্ববামের কলাম, পৌনঃপুনিকের সর্ববামের কলাম আপনি যখন যোগ করেছেন তখন আপনি সিম্পল যোগ টেনে গিয়েছেন, কিন্তু ওই দুইটা আপনি নোট করেছেন। কারণ কি? কারণ সিস্টেমটা হচ্ছে পৌনঃপুনিকের যোগের সিস্টেমটা হলো, যখন তুমি সিম্পল যোগ করবে অনেকগুলো পৌনঃপুনিকের কলাম থাকবে, দ্যাটস নট ফ্যাক্ট, কিন্তু যখন সর্ববামের কলামটা তুমি যখন যোগ করবে ওইটা তখন নোট করে রাখবে, লাস্টে গিয়ে ওই দুইটা যোগ করে দিবা। এই যে ওই দুইটা যোগ করে দিলাম। আর যদি তোমার মনে হয় যে স্যার হাতে না থাকলে কোনো কিছু যোগ হবে না, 4 আর 2 কত হলো 6, 6 7 5 6 7 5 7 9.11। এবার দেখো এটা উত্তর, কিন্তু সর্বশেষে চিন্তা করতে হবে লসাগু 6, তাহলে এই যে 1 2 3 4 5 6, 6টা অঙ্কের উপর পৌনঃপুনিক যাবে, এটা আমাদের কাঙ্ক্ষিত যোগফল। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই যোগটা একটু দেখতে হবে ভালো করে। এখানে একটা ব্যাপার স্যাপার আছে। প্রথম কাজ হচ্ছে কি জানো, পৌনঃপুনিকের যোগ করার সময় প্রথমে লসাগু করতে হয়, এলসিএম করতে হয়। আসলে স্যার লসাগুটা কোন কোন সংখ্যার করতে হয় আমি আরেকবার বলে দিচ্ছি। কেন লসাগু করব? কারণ আমাকে সদৃশকরণ করতে হবে। সদৃশকরণটা কি আমি আরেকবার বলছি। সদৃশকরণটা হচ্ছে যে পয়েন্টের পরে অঙ্ক সংখ্যা বিভিন্ন রকম থাকে, আমাদের পৌনঃপুনিকের যোগে পয়েন্টের পরে অঙ্ক সংখ্যাগুলোকে নির্দিষ্ট করার জন্য, সমান করার জন্য আমরা এই সদৃশকরণটা করব। হ্যাঁ, সদৃশকরণ করতে প্রথমে তোমাকে এলসিএম বা লসাগু করতে হবে। লসাগু করতে হবে কিভাবে দেখো, আমরা এখানে 3টা সংখ্যা আছে, তা 3টা সংখ্যার মধ্যে প্রথমে দেখো 3টা সংখ্যার উপর 3টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, তাহলে এখানে 3, তারপরে কোনো পৌনঃপুনিক নেই তাহলে নেওয়া লাগবে না। 3 নম্বর সংখ্যাটা দেখো দুটো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, দুটো অঙ্কের উপর, তাহলে 2। 3 আর 2 এর লসাগু প্লাস 2 এর একটা বাচ্চাও জানে 3 দুগুণী কত হবে 6। এই যে লসাগু 6, আমি বলেছিলাম এই লসাগুটা কাজে লাগাতে হবে কিভাবে। এবং আমি প্রথম অঙ্কটা যখন করেছিলাম, এর আগের উদাহরণটা, তখন আমি তোমাদের বলেছিলাম 3টা হোক 2টা হোক, যতগুলো সংখ্যা থাকবে তার মধ্যে আমাদের প্রথম কাজ হবে একটা নির্দিষ্ট সংখ্যা খুঁজে বের করা, যেই সংখ্যাটাকে বাকি দুটো সংখ্যা বা বাকি সংখ্যাগুলো অনুকরণ করবে। বাকি সংখ্যাগুলো কি করবে? অনুকরণ করবে। তো এর মধ্যে স্যার আমরা কিভাবে বুঝবো এটা? আমি বলেছিলাম, একটা ক্লু দিয়েছিলাম সুন্দর, দেখতে হবে পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক কোথায় বেশি আছে। আমি আবারও বলছি, পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক কোথায় বেশি আছে। এখানে পৌনঃপুনিকহীন অঙ্ক আছে একটা, এখানে আছে 3টা, এখানে নাই। তাহলে এই যে দ্বিতীয় যে সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা, এই দ্বিতীয় সংখ্যাটাকে আমরা অনুকরণ করব, বাকি দুটো সংখ্যা এই সংখ্যাটাকে আমরা নেব। ঠিক আছে, তো এখানে গসাগুটা 6, এই 6টা কাজে লাগাবো কিভাবে দেখো, আমি লিখছি 2.346। এই দ্বিতীয় সংখ্যাটার কিন্তু কোনো আবৃত অংশ নেই। আবৃত অংশ থাকলে সেটা আমরা 6 ঘর পর্যন্ত যেতাম, 6 অঙ্ক পর্যন্ত যেতাম, কিন্তু যেহেতু কোনো আবৃত অংশ নেই সেহেতু এখানেও তোমাকে 6 ঘর পর্যন্ত যেতে হবে। 2 3 4 5 6টা শূন্য দিয়ে তোমাকে ঘরটা পূরণ করতে হবে। বাকি যেই দুটো অঙ্ক বা সংখ্যা আছে এই সংখ্যাটাকে অনুকরণ করে, প্রথম সংখ্যাটা কত দেখো 8.9। এবার কি আবৃত অংশটা কত? 4 7 8 4 7 8 4 7 8। আর যাওয়া লাগবে না, কারণটা বলেছিলাম যে আমরা দ্বিতীয় সংখ্যাটাকে অনুকরণ করব। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6, যদিও দুই পাশে পৌনঃপুনিক দিয়ে দিলে আর মাঝখানটা দেওয়া কোনো প্রয়োজন নেই, আশা করি বুঝেছো। এবার নিচের সংখ্যাটা 4.71, 4.71 71 71 71 71 লিখতে মন চাইলেও লেখা যাবে না, কারণ তুমি দ্বিতীয় সংখ্যাটাকে কোনোভাবে ক্রস করতে পারবে না। লসাগু 6 বলে 6টা অঙ্কের উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। এবার সিম্পল যোগ ভাই, একদম সিম্পল যোগ। কিন্তু যোগের ক্ষেত্রে একটা দুর্দান্ত একটা তথ্য আছে, আমি যোগটা আবার করে দিচ্ছি।
7 7 14 4, আমি একটু যোগের কাছে আসি ভাই। হাতে পড়ে 1, 5 আর 1 6, 8 7 15 5, হাতে পড়ে 1, 8 আর 1 9, 7 আর 4 11 1, হাতে পড়ে 1, হাতে পড়ে কত 1, 9 আর 1 10 0, হাতে পড়ে 1। এই যে 1-এর কথাটা আমি বলছি স্যার, বেশ কয়েকবার কিন্তু হাতে পড়াটা কিন্তু আমরা দেখেছি, আপনি কোনোবার নোট করেননি, কিন্তু আমি সেটাই বলতে যাচ্ছি। কি? পৌনঃপুনিকের সর্ববামের কলাম, এর উপরও পৌনঃপুনিক আছে, এর উপর পৌনঃপুনিক আছে, এগুলোর উপর সবগুলোর উপরে কিন্তু পৌনঃপুনিক আছে। দেখো তো সর্ববামের পৌনঃপুনিকের কলাম কোনটা? এইটা হলো সর্ববামের পৌনঃপুনিকের সর্ববামের কলাম এইটা। এই যে পৌনঃপুনিকের সর্ববামের কলামটা তোমরা দেখতে পাচ্ছ, এই বামের কলাম যখন যোগটা নর্মালি তোমাকে ক্যারি করতে হবে, নর্মালি যোগ করে যেতে হবে, কিন্তু সর্ববামের কলাম যখন তুমি যোগ করবে, কোনো সংখ্যা যদি হাতে থাকে সেটা এখানে নোট করে রাখবে, সেটা নোট করেছি তো। কিন্তু হ্যাঁ, অনেকেই প্রশ্ন করে স্যার ওই এক কি স্যার, তখন আর বামে যোগ হবে? আমি বলছি সিম্পল যোগ, সিম্পল যোগ। তাহলে 1 এখানে 10-এর 0 হাতে পড়ে 1, তাই না? 7 7 14 কে 15 আর 6 21-এর 1, হাতে পড়ে 2, 10 আর 1 11-এর 1, হাতে পড়ে 1, 10 13, 13 আর সাথে 20-এর 0, হাতে পড়ে 2, 10 আর 2-এ 12 আর 4-এ কত হলো বলতো? 16। এবার আমি তোমাদের বলেছিলাম পৌনঃপুনিকের সর্ববামের কলাম যোগ করার সময় যেই সংখ্যাটা হাতে থাকবে, সেই সংখ্যাটাই যে 1 হাতে ছিল, জাস্ট ওই 1টা তুমি এখন এখানে যোগ করে দেবে। এই যে যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল? 5 6 5 9 1 0 1 1 0, এখানে 16। যেহেতু লসাগু 6, 1 1 2 হ্যাঁ 3 4 5 6, ব্যাস এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বিয়োগটা অ্যাকচুয়ালি যোগ এবং বিয়োগ সেম, এখানেও প্রথমত সদৃশ করতে হবে। আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। একটা যোগ আমি দুটো করেছি, একটা বিয়োগ করছি। সদৃশটা কিভাবে করতে হয়? দেখা দুটো সংখ্যা আছে, তো দুটো সংখ্যার মধ্যে আমি বলেছিলাম যে প্রথমত লসাগু করতে হয়। প্রথম কাজ হচ্ছে কাজে যোগ বিয়োগের ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে যে আমাদের সদৃশ করতে হয়, তাই না? আর সদৃশ করার জন্য আমরা প্রথমত লসাগু করব। সদৃশ করার জন্য লসাগু করতে, লসাগুটা কত হবে? প্রথমে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক? 2টা। তারপরে কয়টা? 3টা। তাদের লসাগু এই যে, তাদের লসাগু কত হবে? 6। এই 6টা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো আমি আবারও বলছি, এই 6টা আমরা কাজে লাগাবো যখন যোগ হোক বিয়োগ হোক, বলেছিলাম আমাদের একটা সংখ্যা চয়েস করতে হবে যেই সংখ্যাটাকে বাকি সংখ্যাগুলো অনুকরণ করবে। তো অ্যাকচুয়ালি সংখ্যাটা কিভাবে চিনবো? আমরা দেখবো পৌনঃপুনিকের পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক কোথায় বেশি আছে। দেখো তো এখানে পয়েন্টের পরে পৌনঃপুনিকহীন অঙ্ক আছে একটা। কয়টা আছে? একটা। এখানে কয়টা আছে? 2টা। তাহলে এইটা কাজে লাগাবো। তাহলে কত হলো দেখো, 5.24। এই যে এবার যে আবৃত অংশ আছে 6 7 3 6 7 3 6 7 3, এই যে 6 ঘর পর্যন্ত আমি পৌনঃপুনিক টেনে দিলাম। ওই লসাগুটা কোথায় কাজে লাগলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার বাকি যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে অনুকরণ করবে। যেমন কি আছে বলতো? 8.2 কত? 4 3 4 3 4 3 4। হ্যাঁ, এই যে এটারও লসাগু 6। এই যে এবার বিয়োগ, সিম্পল বিয়োগ। হ্যাঁ, যেমন 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, আবার 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6, হাতে পড়ে 1। এখানে তাহলে 1 যোগ হলে কত হলো? 7। 14 থেকে 7 বাদ দিলে কত হবে? 7, হাতে পড়ে 1, 4। তাহলে 13 থেকে আবার যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 9, হাতে পড়ে 1। এখানে 8। 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে? এখানে হাতের 1, তাহলে এখানে কত থাকবে?
6, হাতে পড়ে 1 7, তাহলে এবার 13 থেকে 7 বাদ দিলে কত হবে 6, হাতে পড়ে 1 5। এই যে সর্ববামের কলাম যখন আমি যোগ করলাম, যে 13 থেকে 7 বিয়োগ করলাম, এখানকার হাতে থাকা 1 এখানে যোগ করেছিলাম, তাহলে 7 হলো। তাহলে 13 থেকে আমি 7 বিয়োগ করলাম, 13 থেকে 7 বিয়োগ করলে কত হয় 6। এই যে সর্ববামের কলাম বিয়োগ করার সময় যেটা হাতে থাকে সেটা কিন্তু আমি নোট করে রাখলাম। হ্যাঁ, সেটা কিন্তু আমি নোট করে রাখলাম, এই যে 1। ওকে, দেখো এবার কিন্তু বিয়োগটা কন্টিনিউ করে যেতে হবে আগের মতো, যেখানে হাতে 1 থাকে তাহলে 5। এবার 14 থেকে 5 বিয়োগ করলে, তুমি 14 থেকে 5 বিয়োগ করলে কত বলতো 9, হাতে পড়ে কত বলতো 1 3, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9, আবার হাতে পড়ে 1 6, তাহলে 8 থেকে আবার 6 বাদ দিলে কত হবে 2। দেখো যোগের মতো অনেকটাই সেম বলেছিলাম, সর্বপৌনঃপুনিকে সর্ববামের কলাম বিয়োগ করার সময় হাতে 1 ছিল, এবার সব উত্তরের সাথে ওইটা কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে 0 6 7 9 6 6 9.2। এবার দেখো যেহেতু লসাগু 6, সেহেতু 1 2 3 4 5 6, আমি অ্যাকচুয়ালি মাঝখানের যেই সংখ্যাগুলো আছে এগুলোর উপর পৌনঃপুনিক ক্যারি না করলেও চলবে। ওকে, এটা আমাদের বিয়োগের উত্তর হয়ে গেল।